জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অটুট রেখে হাঁটতে হবে নির্বাচনের পথে, বললেন ডক্টর ইউনূস। ফেব্রুয়ারিতে বোর্ডে উঠছে আইএমএফ এর ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব। রাজস্ব আয় বাড়াতে তড়িঘড়ি ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত, বলছেন বিশ্লেষকরা। ফেব্রুয়ারির মধ্যে এটা আইএমএফ বোর্ডে যাবে কিস্তি ছাড়ের প্রস্তাবটা। এর আগেই পদক্ষেপ আপনাকে দেখাতে হবে যেটা তারা তাদের কাছে গ্রহণযোগ্য হবে। ওই ধরনের চাপের মধ্যেই এটা হয়েছে বলে মনে হয়। রোববার থেকে যুদ্ধবিরতিতে সম্মত হামাস ও ইসরায়েলের ঘোষণার পরেও রাতভর বিমান হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। আজ সর্বদলীয় বৈঠকের পর ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণা করা হবে জুলাই প্রোক্লেমেশন। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার জন্যই জুলাই ঘোষণাপত্র জারি জরুরি বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতরাতে বাংলা মোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানায় সংগঠনের নেতারা। তারা বলেন, নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র জারি না করা সরকারের ব্যর্থতা। রাজনৈতিক দলগুলো সব মতানৈক্য ভুলে জাতির প্রশ্নে এক হওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। জুলাই ২৪-এর আন্দোলনের সব অংশীজনদের সঙ্গে আলোচনা করে দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত জানানোর দাবি করেন নেতারা। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সব রাজনৈতিক দলের সভায় জুলাই ঘোষণাপত্র নিয়ে সুস্পষ্ট ঘোষণার প্রত্যাশার কথা জানান তারা। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ গণ অভ্যুত্থানের সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে অবিলম্বে প্রোক্লেমেশন জারির তারিখ ঘোষণা করুন। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও অভিমুখ নির্ধারণ করে এমন বক্তব্য প্রোক্লেমেশনে রাখতে হবে। ঐক্যমত্যের ভিত্তিতে একটি ডেট তারা পাবলিশ করবেন। আমরা চাই এটা দ্রুত সময়ের মধ্যেই এটা করা হবে। আমরা অলরেডি ৩১ তারিখ বলেছিলাম, ১৫ তারিখ গিয়েছে। যেহেতু সবাই এক টেবিলে এসেছে, আমরা আশা করি দ্রুত এটা প্রকাশ হবে এবং আমাদের জায়গা থেকে আমরা বলি যত দ্রুত সম্ভব এটা করা উচিত। জুলাই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অটুট রাখার প্রতিশ্রুতি দিতে হবে সব রাজনৈতিক দলকে। সংস্কার কমিশনারগুলোর সুপারিশ বাস্তবায়ন ঐক্যমত্যের পর হাঁটতে হবে নির্বাচনের পথ। এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবিধান, নির্বাচন, দুর্নীতি ও পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট জমা নেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, যে বিষয়গুলো নির্বাচনের আগে বাস্তবায়ন করা যাবে না সেগুলো লিপিবদ্ধ থাকবে। মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণ অভ্যুত্থানের সনদ করা হবে, তৈরি হবে সব পক্ষের ঐক্যমত্যের ভিত্তিতে। রাষ্ট্রের বিভিন্ন কাঠামো ধ্বংসস্তূপ থেকে মেরামতের নতুন রাস্তা বাতলে দেওয়ার সংস্কার কমিশনগুলোকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। আলোচনা হবে, সে আলোচনার নেতৃত্ব দেবেন আপনারা নিরপেক্ষ প্রতিষ্ঠার জন্য। যেহেতু আপনারা তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন ইতিহাসের অংশ হিসেবে, এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। কিভাবে আমরা করবো সেই ঐক্যমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব। সব জিনিস যেহেতু নির্বাচনের আগে সম্ভব হবে না হয়তো, কাজে কিছু জিনিস থেকে যাবে, থেকে গেলে সেটার জন্য কমিটমেন্ট থাকে। ওই যে চার্টার বললাম, সেই চার্টারের আঙ্গিকে যেন আমরা এগিয়ে যেতে পারি। ফেব্রুয়ারি মাসে আইএমএফ বোর্ড সভায় উঠছে বাংলাদেশের সঙ্গে চলমান ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব। তার আগে রাজস্ব আয় বৃদ্ধির দৃশ্যমান পদক্ষেপ জানাতেই তড়িঘড়ি করে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। কারণ কিস্তির অর্থ না মিললে সামগ্রিক ঋণ সহায়তা আটকে যাবার শঙ্কা করছেন সরকার। ডিসেম্বরে ঢাকা সফরে এসে রাজস্ব আয় বাড়াতে শর্ত দেয় আইএমএফ মিশন। বিশ্লেষকরা বলছেন, আইএমএফকে সন্তুষ্ট করতেই ভাঙা হয়েছে নিয়ম। এমনিতেই দফায় দফায় বাড়ছে ওষুধের দাম। প্রয়োজনীয় ওষুধ কিনতে ব্যয় হচ্ছে আয়ের বড় অংশ। তার উপর এই পণ্যের ব্যবসায়ী পর্যায়ে বৃদ্ধি করা হয়েছে ভ্যাট।
2.4 থেকে ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট হার এখন করা হয়েছে 3%। দাম বৃদ্ধি করার জন্য এরই মধ্যে শুরু হয়েছে তোড়জোড়। ওষুধের দাম ঠিকই বাড়ছে, কিন্তু আপনার তো আয় বাড়ে নাই। 81টা আইটেমের উপরে ভ্যাট বাড়বে সব কোম্পানি বলছে, কিন্তু কোন কোন আইটেম এখনো 100% শিওর না। ব্যবসা প্রতিষ্ঠানে এতদিন বার্ষিক লেনদেন 50 লাখ থেকে 3 কোটি টাকা পর্যন্ত হলে দিতে হতো টার্নওভার কর। তবে নতুন নিয়মে 30 লাখ থেকে 50 লাখ টাকা হলে টার্নওভার কর দিতে হবে। এতে কর জালে আবদ্ধ হয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাও। স্টোর হলে একই সব, আর হকার্স মার্কেট এইসব আলাদা থাকে আর কি। 5,000 6,000 এরকম ওই মার্কেট ডেইলি। বেশি হলে একটা এমন থাকে, কিন্তু বেশি এরকম নাই তো আমাদের। শতাধিক পণ্য ও সেবায় ঢালাও শুল্ক বৃদ্ধির ফলে ধীরে ধীরে তৈরি হচ্ছে ব্যয়ের চাপ। প্রশ্ন হচ্ছে, করজাল বেছাতে কেন তাড়াহুড়া? জানা যায়, সার্বিক অর্থনৈতিক সংস্কার উদ্যোগ পর্যালোচনায় গেল নভেম্বরে ঢাকায় আসে IMF মিশন। সেখান থেকে আসে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির কঠিন শর্ত। মূলত IMF এর $470 কোটি ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড় করতেই রাজস্ব বৃদ্ধির এমন পদক্ষেপ। কোনো কারণে ফেব্রুয়ারির বোর্ড সভায় অর্থ ছাড় আটকে গেলে ইমেজ সংকট তৈরি হবে। এতে মুখ ফিরিয়ে নিতে পারে অন্যান্য ঋণদাতা সংস্থাও। এই রাজস্ব বৃদ্ধির জন্য কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়াটা একটা ডিল ব্রেকারের পর্যায়ে চলে গিয়েছিল। ফেব্রুয়ারির মধ্যে এটা IMF বোর্ডে যাবে কিস্তি ছাড়ের প্রস্তাবটা। এর আগেই একটা পদক্ষেপ আপনাকে দেখাতে হবে যেটা তারা তাদের কাছে গ্রহণযোগ্য হবে, প্রমাণও দিতে পারবেন। তো ওই ধরনের চাপের মধ্যেই এটা হয়েছে বলে মনে হয়। সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে শুল্ক কর বৃদ্ধির ফলে বাড়বে না নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য। তবে এই অর্থনীতিবিদের যুক্তি ভিন্ন। তার মতে, নিরুপায় হয়ে এমন চাপ তৈরি করেছে সরকার। 12,000 কোটি টাকা আমরা আশা করছি এইসব পদক্ষেপের সামষ্টিক প্রভাব হিসাবে। তাহলে তো একই সাথে আমরা এটা বলতে পারি না যে এটার কোনো প্রভাব সাধারণ মানুষের উপর পড়বে না, কারণ তাহলে ওই 12,000 কোটি টাকা আসবে কোত্থেকে? এমন তো না যে যারা বিক্রেতা তাদের মুনাফা কমিয়ে এই করটা আদায় হবে। অর্থবছরের মাঝপথে এসে শুল্ক কর বৃদ্ধির এমন সিদ্ধান্ত বিস্ময়কর। আরও কঠিন হবে মানুষের জীবন ধারণ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। গাজায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল, এমন দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের। গাজার সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত প্রধান খলিল আল হায়া বলেন, ইতিহাসে টার্নিং পয়েন্ট হয়ে থাকবে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ। যুদ্ধবিরতির পরপরই টেলিভিশনে প্রচারিত হয় তার ভাষণ। জানান, তেল আবিবের বিরুদ্ধে ফিলিস্তিনিদের এই লড়াইয়ের প্রভাব শেষ হবে না। যারা কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানকে বিস্ময়কর সামরিক সাফল্য আখ্যা দেন খলিল। কাশেম ব্রিগেডের এই অভিযান প্রজন্মের পর প্রজন্ম ফিলিস্তিনিদের গর্বের বিষয় হয়ে থাকবে বলে জানান। ফিলিস্তিনিরা সব অধিকার ফিরে পাবে বলেও আশাবাদী খলিল। وستستمر آثار هذه المعركة ولن تتوقف। চরম নির্যাতনের পরও মাটি কামড়ে পড়েছিল গাজার মানুষ। দখলদাররা তাদের লক্ষ্য পূরণে সফল হয়নি। আমাদের জনগণ ভূমি ছেড়ে যায়নি। শত্রুর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ প্রজন্মের পর প্রজন্ম গর্বের বিষয় হয়ে থাকবে। আমাদের জনগণ তাদের সব অধিকার ফিরে পাবে। আমাদের ভূমি, জেরুজালেম সহ সব পবিত্র স্থান পুনরুদ্ধার করবে। গাজায় যুদ্ধবিরতির খবরে দেশে দেশে উল্লাসে মেতেছেন ফিলিস্তিনিরা। কাতার, জার্মানি, তিউনিসিয়া সহ বিভিন্ন দেশে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে চলছে আনন্দ উৎসব। টেলিভিশনে যুদ্ধবিরতির ঘোষণা প্রচারিত হওয়ার সাথে সাথেই আনন্দে চিৎকার করে ওঠেন ফিলিস্তিনিরা। কেউ কেউ আবেগ আপ্লুত হয়ে ভেঙে পড়েন কান্নায়। জানান, গাজায় থাকা আত্মীয় স্বজনদের জন্য ভীষণ দুশ্চিন্তায় কাটে প্রতি মুহূর্ত। যুদ্ধবিরতির খবরে এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন তারা। পশ্চিম তীরেও আতশবাজি ফাটিয়ে হয়েছে উল্লাস। রাস্তায় নেমে আসেন মানুষজন, করেন আনন্দ মিছিল। যুদ্ধবিরতির চুক্তি ঘোষণার পরও গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডব। যে বৃহস্পতিবার ঘোষণা আসার পর মাত্র কয়েক ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে কমপক্ষে 30 ফিলিস্তিনির। সবচেয়ে তীব্র হামলা হয়েছে রেদওয়ান এলাকায়, শুধু সেখানে নিহত হয়েছে 20 জন। ভয়াবহ হামলা হচ্ছে খান ইউনিসের কিজান রশওয়ান এলাকাতেও। 2 জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। শঙ্কা করা হচ্ছে আরও বাড়বে নিহতের সংখ্যা। 7 অক্টোবর 2023 ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে টানা
15 মাস ধরে চলছে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 46,700 ফিলিস্তিনি, আহত 1,10,000-এর বেশি। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক আইন অমান্য করে কিছু অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার পর এবার সেই বেড়ায় মদের বোতল ঝুলিয়েছে বিএসএফ। এ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। তবে বিজিবি বলছে শূন্যরেখায় দেয়া কাঁটাতারের বেড়া প্রোটেকশন দিতে এমনটা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের পর দহগ্রামে এবার আলোচনায় মদের খালি বোতল। কাঁটাতারের বেড়ায় জায়গায় জায়গায় ঝুলছে কাচের বোতল। বুধবার দহগ্রামের সরকারপাড়া এলাকায় সীমান্তে কাঁটাতারের সাথে কাচের বোতল ঝোলানোর কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আন্তর্জাতিক আইন অমান্য করে বেড়া নির্মাণের পর আবার বিএসএফের এমন কাণ্ডে উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। কয়েকদিন থেকেই আমরা বর্ডারের জনগণ একটু আতঙ্কায় আছি এই জিরো লাইনে তার কাটা দেওয়ার কারণে, কিন্তু হঠাৎ করে দেখতেছি আজকে আবার বোতল টাঙাই দিয়েছি জায়গায় জায়গায়। এই বোতল দেওয়ার কারণ নিশ্চয়ই একটা ওদের উদ্দেশ্য আছে। বোতলের ভিতরে কোনো পয়জনই আছে নাকি, বা ওগুলা কেউ স্পর্শ করলে কোনো ক্ষতি হবে নাকি? হ্যাঁ, এটা তো আমাদের জন্য একটা মুশকিল। মাঠে আমরা কাজ করব, এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু ঝুঁকিপূর্ণ, ভয়ভীতির মধ্যে আছে। কাচ্চা যদি এখানে আসে, এখন ভুল করে দূরের মানুষ, এখন ওরা যদি আসে তার কাটা নাড়ে লাগে ভাই শব্দ হবে, কিন্তু ওরা হয়তো বিএসএফ এখানে থাকে, ওরা হয়তো ওখান থেকে ফায়ারও করতে দিতে পারে। এছাড়া সন্ধ্যার পর ফ্লাড লাইট জ্বালিয়ে নতুন বেড়া দেয়া কিছু এলাকা মনিটরিংও করছে বিএসএফ। বিজিবি বলছে শূন্যরেখায় দেয়া কাঁটাতারের বেড়া রক্ষায় কাচের বোতল ঝুলিয়েছে বিএসএফ। রাতের বেলা কেউ বেড়া তুলে ফেলতে গেলে একসাথে বাঁধা দুটি বোতলে ধাক্কা লেগে যে শব্দ হবে তাতে বিষয়টি টের পাবে তারা। ভাবে যে আমাদের এখানে কাজটা করেছে, এখন তো নিজের টেনশন আছে। রাতে যদি কেউ আপনার এখানে কাটতে যায় বা এটাতে নাড়াচাড়া লাগে, সো দ্যাট এটাতে শব্দ হলে যেন তারা টের পায়। অন্ধকারে তো দেখা যায় না, তো এটা দূর থেকে আটকে তারা শুনতে পেলে হয়তো পেট্রোলটা এসে এটাকে ঠেকাবে। গত 10 জানুয়ারি পাটগ্রামের দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রায় 1.5 কিলোমিটার জায়গায় কাঁটাতারের বেড়া দেয় বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করে তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। জঞ্জালের ভিড়ে সবুজের সমারোহ, এমন আশা শহরের অসংখ্য মানুষের। যদিও বাস্তবতা প্রায় সবারই জানা, তবুও আছে ব্যতিক্রম। ইটপাথরের নগরে একখণ্ড ফসলি জমি যেন রাজধানীর হাতির ঝিল। সেখানে জমে থাকা দীর্ঘদিনের ময়লা আবর্জনা ও প্লাস্টিকের স্তূপ সরিয়ে শীতকালীন ফসল ফলিয়েছে নিম্ন আয়ের কিছু মানুষ। এ যেন গোবরে পদ্মফুল। শহরের বুকে এমন সবজি ক্ষেতের পুরো গল্প জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন নির্মল চন্দ্র। শীতের সকালে ফসলের ময়দানে কৃষকের এমন ব্যস্ততা মনে করিয়ে দেয় গ্রাম বাংলার চিরচেনা রূপ। অবিশ্বাস্য মনে হলেও খোদ রাজধানীর হাতির ঝিলেই করা হয়েছে এই সবজি বাগান। ব্যস্ত শহরে হাতির ঝিলের বুক চিরে যখন লাখো নগরবাসীর যাতায়াত, তখন তার পাশেই দেখা মিলবে এমন সবুজের। কি নেই এখানে? প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে গড়ে তোলা এই ক্ষেতে দেখা মিলবে লাল শাক, পালং শাক, ডাঁটা কিংবা নাপা শাকের। ক্ষেত পরিষ্কার করছিলেন কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসা রুনি আলম। জানালেন ময়লা দুর্গন্ধযুক্ত স্থান পরিষ্কার করে নিজের উদ্যোগেই শুরু করেছেন চাষাবাদ। 2 দিন লাগাত কালি গাছ পাক উপরে টুরাই তৈছি, আবার 2 দিন পরে নেই শুকাইছে, পুড়িয়ে লাইছি, পুড়িয়ে এটা শালি করছি, শালি করে আবার কুবাই এটা করছি। এখন আপনার ক্ষেতে কি কি হয়েছে? মূলা শাক, পালং শাক, লাউ শাক। 2 মাস আগে হাতির ঝিলের পাশে বেগুনবাড়ির বিভিন্ন পেশার মানুষ ঢাল পরিষ্কার করে শুরু করে এই ফসলি কার্যক্রম। পরিষ্কার যার সবজি তার, এই নীতিতে ক্ষেতগুলো ভাগ করা হয়েছে বিভিন্ন ব্লকে। মাত্র 16 থেকে 21 দিনের মাঝেই পরিশ্রমের ফল পেতে শুরু করেছেন নগর কৃষকেরা। আগে পলিথিন পুরাইছি, কাঁচাইছি, আংটা দিয়ে টাইনা নিচের থেকে পুড়তে পরে মনে করেন এই জায়গাটা মাটি বন্ধ করেছি। আর নিচেরটা যে ময়লা ছিল এটাতে পার বান্ধার পরে এটা মনে করেন যে মাটি কুবাইয়া আগে 2-3 দিন শুকাইছি। শুকাইবার পরে এখন মনে করেন সবচেয়ে থেকে বেশি ভালো ফলন হইল লাল শাক আর হইলো মূলা। এটা তৎনগত হয়,
হ্যাঁ এটা একটু ডিমান্ড আছে, একটু বেচতে পারি। হাতিরঝিলের ঘাটপাড় থেকে শুরু করে 1 নম্বর ব্রিজের গোড়া পর্যন্ত দেখা মিলবে এমন ক্ষেতের। সবজি ফলানোর পাশাপাশি কৃষকরা ক্ষেত থেকেই বিক্রি করছেন উৎপাদিত পণ্য। শুকাইছি, শুকানোর পর বীজ লাগাইছি, বীজ লাগানোর পর আবার পানি দিছি, পানি দেওয়ার পর আবার একদিন পরে যে পাতা কুড়াইনে লাগে বইয়া থাকার আজকালে বইয়া থাকে অক্সর টাইমে কাজ করি, নিজেরটা তো নিজে খাইতে আর একজনটা দিতে পারি, যেমন কেনা লাগে না। 10 টাকা সর্ষে বুনাইলে 100 টাকা বেচতে পারি, নিজেও 200 টাকা খাইতে পারি। পুরো হাতিরঝিলের ঢালে যেখানে দেখা মিলবে ময়লা আর প্লাস্টিকের স্তূপ, সেখানে এমন সবুজ যে কারো মনেই প্রশান্তির যোগান হবে। শহুরে কৃষকদের আশা, পরিষ্কার পরিচ্ছন্নতায় সরকারি উদ্যোগ আসলে পুরো হাতিরঝিল জুড়েই সামাজিকভাবে গড়ে তোলা সম্ভব ফুল, ফল আর সবজির ক্ষেত। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন বলিউড তারকা সাইফ আলী খান। মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বুধবার মধ্যরাতে ঘটে এই ঘটনা। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানায়, মুম্বাইয়ের বান্দ্রায় সাইফ আলী খানের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে ঘটেছে এই ঘটনা। গভীর রাতে ডাকাত দল প্রবেশ করে তার বাড়িতে। তাদের সাথে ধস্তাধস্তি হয় সাইফ আলী খানের। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। বাড়িতে করিনা কাপুর উপস্থিত ছিলেন। বর্তমানে লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন সাইফ।